ট্যাক্স বাড়িয়েছে মদের উপরে, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। জনমুখী বাজেটের বিরোধিতা কেন? কক্সবাজারের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর। পাতলি খাল খননের উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে পুশিন ঠেকালো বিজিবি। কুষ্টিয়ায় শূন্যরেখায় আটকা 12 জন। রাতের আঁধারে বিএসএফের ঠেলে দেওয়ার চেষ্টা অব্যাহত। উজানের ঢলে শেরপুরে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। ডুবেছে সড়ক, হাট বাজার। দুর্ভোগে মানুষ। এবং বাজেট ঘিরে হতাশ তিস্তাপাড়ের মানুষ। বৈষম্যের অভিযোগ, দৃশ্যমান কর্মপরিকল্পনার তাগিদ। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি সাদিক হাসান ইমন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। জনমুখী বাজেট দেওয়ার পরও এর বিরোধিতা কেন, প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কক্সবাজারের এক পথসভায় একে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবেও অভিহিত করেন তিনি। বলেন, ভোটের দাগ শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। অবিরাম ছুটে চলা সাগরের ঢেউ যেমন বারবার ছুঁয়ে যায় তীর, তেমনি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জনগণের কাছে পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এবারের গন্তব্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, যেখানে নীল জলরাশির মতোই বিস্তৃত মানুষের প্রত্যাশা, আর দিগন্তের মতোই দীর্ঘ তাদের স্বপ্ন। 2 দশক পর প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যেন নতুন করে জেগেছে সাগর পাড়ের এই জনপদ। যে প্রতিশ্রুতির কথা একসময় ছিল জনসভার মঞ্চে, তার অনেকগুলোই আজ বাস্তবতার দৃশ্যমান অধ্যায়। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বুকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের জনগণকে সমৃদ্ধি ও স্বস্তি দেয়াই যে সরকারের লক্ষ্য, তা প্রস্তাবিত বাজেটে প্রমাণ হয়েছে বললেন তারেক রহমান। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, এই বাজেটের বিরোধিতা যারা করছেন তাদের উদ্দেশ্য ভালো নয় বললেন প্রধানমন্ত্রী। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। একদিকে ইতিহাসের উত্তরাধিকার, অন্যদিকে আগামীর প্রতিশ্রুতি। দুয়ের মেলবন্ধনে কক্সবাজারে যেন লেখা হলো উন্নয়নের নতুন এক অধ্যায়। প্রকৃতির বৈরিতার পর এক চিলতে রোদ, তাতে খুশি সমুদ্র জনপদের মানুষেরা, আর তাকে আরও বেশি বাড়িয়ে তুলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর। আমরা যেখানে রয়েছি এই পাতালি খালের ঠিক পাশেই রয়েছে বঙ্গোপসাগর। প্রতিদিনই এই সাগরে সূর্য যখন একটু একটু করে হারিয়ে যায়, তখনও থাকে কিছু স্বপ্ন, কিছু প্রতিশ্রুতি। কক্সবাজারের এই বালুকা বেলায়ও আজ প্রধানমন্ত্রী রেখে গেলেন মানুষের উন্নয়ন আর বদলে যাওয়ার নতুন এক অঙ্গীকার। বালুকা বেলার এই পদচিহ্ন হয়তো সাগরের ঢেউয়ে মুছে যাবে বারবার, কিন্তু মানুষের মনে জাগানো যে প্রতিশ্রুতি, আস্থা আর স্বপ্ন প্রধানমন্ত্রী রেখে গেলেন, তা হয়ে থাকবে অমলিন। পরে ডুলাহাজরা সাফারি পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার আরেক অধ্যায় শুরু করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের মানচিত্রে শুধু ইট পাথর নয়, একটি সমৃদ্ধ জাতি গড়তে প্রকৃতির সবুজকেও ফিরিয়ে আনার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আপনার
সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। সাগরের ঢেউ বারবার ফিরে আসে তীরে, প্রতিবারই যেন নতুন কোনো গল্প নিয়ে। কক্সবাজার সফরেও প্রধানমন্ত্রী তারেক রহমান শোনালেন তেমনই এক গল্প, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের, স্বপ্ন থেকে অর্জনের, আর উন্নয়নকে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার গল্প। জাকারি আহমেদ, স্টার নিউজ, কক্সবাজার। বিদেশি ঋণের ওপর নির্ভর করে উচ্চাভিলাষী বাজেট পেশ করেছে সরকার, যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হবে, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে ভোলা জেলা জামাতের কার্যালয়ে উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এই সময় জামাতের এই শীর্ষ নেতা দাবি করেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এই বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। একই সঙ্গে তিনি বাজেট সংশোধন করে আগামী 30 জুন চূড়ান্ত অনুমোদনের আহ্বানও জানান। অনুষ্ঠানে জেলা উপজেলা জামাতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের ঋণ কমিয়ে, বিদেশি ঋণ কমিয়ে নিজস্ব উৎসের উপরে অর্থনীতিকে দাঁড় করবার যে প্রস্তাবনা আমরা দিয়েছিলাম, সরকার সেগুলোকে বাদ দিয়ে একটা উচ্চ অভিলাষী বিদেশের ঋণের উপরে নির্ভরশীল একটা লুটপাটের বাজেট পেশ করেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই বাজেট জনগণের আশা পূরণ করবে না। সীমান্তে বিজিবির কঠোর নজরদারির পরও থেমে নেই বিএসএফের পুশিন চেষ্টা। কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 12 জন আটকে আছে শূন্যরেখায়। এরই মাঝে চাঁপাইনবাবগঞ্জে পুশিনের চেষ্টা করা হয়েছে আরও 15 জনকে। এপারে কুষ্টিয়ার প্রাকপুর, মাঝখানে মাথাভাঙ্গা নদী আর ওপারে ভারতের শিকারপুর। এই সীমান্ত দিয়েই শুক্রবার ভোরে নারী শিশু সহ 12 জনকে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধায় আটকে গিয়ে তারা অবস্থান করছেন শূন্যরেখার একটি পাটক্ষেতে। রোদ বৃষ্টির মাঝেই 36 ঘন্টা কেটে গেলেও নির্ধারিত হয়নি ভুক্তভোগীদের ভাগ্য। ওনারা তো চরম করুণে আছে, কেননা যে ছোট বাচ্চা 1 বছর 2 মাস, হয়তো 2 বছর, 2.5 বছর, 5 বছর, এটা তো আছে। ওটা তো বাচ্চাদের কি হয় জানেন, খাওয়া নাই দেওয়া নাই, এগুলো কোন ধরনের ওদেরই পরিবেশ যে পার্কে দেয় মানুষকে। এইগুলা করা ঠিক না, এগুলা মানুষের কষ্ট দেওয়া, মানুষের যে বাচ্চা ছেলেপিলে পার করছে এগুলা মানুষের খুব কষ্ট, এগুলা মানে একটা চরম একটা অন্যায়। দফায় দফায় চিঠি চালাচালির পর পতাকা বৈঠক করেছে বিজেপি ও বিএসএফ। সিদ্ধান্ত হয়েছে নাগরিকত্ব যাচাইয়ের। তারা ভারতীয় নাগরিক হলে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। তাদের বিষয় তো, তাদের বিষয়, তারা আছে, তারা যেখানে থেকে আমরা হোল্ড করেছি ওখানেই আছে। আমরা বলছি যে আমরা কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ, পুশিং, এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। সেই হিসাবে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে 5 শিশুসহ 15 জনকে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়েছে সে চেষ্টা। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। হাসিবুর রহমান, স্টার নিউজ। সীমান্তের আরও খবর জানাবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান, আর চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান তুষার। শুরুতে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে আছেন সহকর্মী রাশেদ। আপনাদের দুইজনকেই স্বাগত। রাশেদ, শূন্যরেখায় আটকে আছেন যে 12 জন, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, আর পুশিন ঠেকাতে বিজিবি নতুন করে কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? যেমন সীমান্তের যে সর্বশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে শূন্যরেখা থেকে 20 গজ দূরে যে 12 জনকে পুশিন করা হয়েছিল তারা কিন্তু সেখানে অবস্থান করছে। প্রচন্ড ভ্যাপসা গরম এবং খোলা আকাশের নিচেই একটা ঝুঁকি নিয়েই কিন্তু তারা সেখানে রয়েছেন এবং এখন পর্যন্ত বিএসএফও তাদেরকে গ্রহণ করেনি বা ফেরত নেয়নি। অন্য পাশাপাশি বিজিবিও তাদেরকে ফেরত নেয়নি, কারণ বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যে পতাকা বৈঠক হয়েছিল সেই পতাকা বৈঠকে তারা যে সিদ্ধান্তটি নিয়েছিল যে তাদের কাগজপত্র যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত সেই কাগজপত্রে
যে পত্র যাচাই বাছাই বা তার কোনো ফলাফল আসেনি এবং বিএসএফ যেটি বলেছিলেন যে তারা যদি ভারতীয় নাগরিক হয় অবশ্যই তাদের ফেরত দেবে, তবে তাদের কোনো কর্মকাণ্ড বা তাদের কোনো কার্যক্রম এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে দুপুরের পর থেকে অর্থাৎ বেলা 12টার পর থেকে বিজিবি কড়া অবস্থানে বা কড়া নজরদারিতে রেখেছে। আমরা সেটি দেখছি কিছুক্ষণ এই যে আমাদের সামনে যে মাথাভাঙা যে নদীটি দেখছেন ওপারেই কিন্তু ভারতীয় সীমান্ত। আমরা বেলা 12টা পর্যন্ত বাংলাদেশের সীমান্ত অর্থাৎ শূন্য রেখার কাছ থেকেই আমরা আমাদের যে মিডিয়া কাভারেজ বা লাইভগুলো করতে পেরেছিলাম, কিন্তু এখন আমাদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমাদেরকেও সাঁকো পেরিয়ে বা নদী পেরিয়ে ওপারে যেতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ মানুষকেও আমরা দেখছি যে তাদেরকেও সেখানে যেতে দেওয়া হচ্ছে না। একমাত্র তাদের খাবারের জন্য যারা একটু ব্যবস্থা করছেন তাদের দু একজন মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে। অর্থাৎ বলা যায় যে এই পুশিনকে কেন্দ্র করে বিজিবির যে অবস্থান সেটি আরো কঠোর হয়েছে এবং তারা যে এলাকার যে মানুষগুলো রয়েছে সন্ধ্যার পরে তাদের সাথে আলাপ করেছেন, তাদের সাথে কথা বলেছেন। সন্ধ্যার পরে এই টহল তাদের সাথে আরো বাড়াবেন এমনটি তারা বলছেন যদিও শূন্য রেখা পার হয়ে যদি তারা কয়েকবার বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, কিন্তু বিজিবি সেটি সাধারণ স্থানীয় যে মানুষ রয়েছে তাদেরকে দিয়ে তারা প্রতিরোধ করেছেন, তাদেরকে শূন্য রেখা কোনোভাবে পার হতে দেননি। এবং আমরা এটুকু জেনেছি যে সীমান্তের ওপারে যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে প্রচুর পরিমাণ মানুষকে নিয়ে আসা হয়েছে। সুযোগ পেলেই তারা কাঁটাতার পেরিয়ে এপারে দেবেন এমনটি এখানকার বিজিবি বা স্থানীয় যারা রয়েছেন তারা মনে করছেন। সেই কারণেই কিন্তু বিজিবির যে নিরাপত্তা বা বিজিবির যে টহল সেটি জোরদার করা হয়েছে। অন্যদিকে যে ভারতীয় সীমান্তে পাকা সড়কে যেভাবে বিএসএফ তাদের টহল কার্যক্রম পরিচালনা করে, বিজিবি কিন্তু সেইভাবে তাদের টহল কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। কারণ এখানে কোনো ধরনের কোনো সড়ক বা কাঁচা সড়ক বা পাকা সড়ক তো নেই, বরং এখানে ফসলের মাঠ এবং ফসলের মাঠকে ভেদ করেই তাদেরকে তাদের এই টহল পরিচালনা করতে হচ্ছে, যার কারণে তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই টহল পরিচালনা করার জন্য। খুব সহজেই এই সুযোগটাই বিএসএফ নিচ্ছেন এবং ওপার থেকে এপারে সাধারণ তারা মানুষকে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটাচ্ছেন। তো সেই কারণে যত সময় গড়িয়ে যাচ্ছে তত বলা যায় যে বিজিবির পক্ষ থেকে কিন্তু কঠিন হয়ে পড়ছে এই সীমানা পাহারা দেওয়া, কারণ পর্যাপ্ত পরিমাণ জনবল এবং পাশাপাশি যে ফসলের ক্ষেত, এই ক্ষেত পেরিয়ে বিশেষ করে বৃষ্টির সময় বজ্রপাতেরও একটা ঝুঁকি থাকে। তো এইভাবেই কিন্তু বিজিবি তার টহল জোরদার করে চেষ্টা করছেন যে কোনোভাবেই যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে। ইমন, রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো, সহকর্মী তুষার যুক্ত আছেন। তুষার, বিএসএফ এর বিজিবির পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের স্থানীয়রাও তো পুশিনের চেষ্টা ব্যাহত করতে কাজ করছেন। তো নতুন করে যে পুশিনের চেষ্টা হলো তারপর সীমান্তে কেমন উত্তেজনা বিরাজ করছে, সবশেষ পরিস্থিতি জানাবেন। জি, যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে গত রাতে আনুমানিক প্রায় 12টা 40 মিনিটে পুশিনের চেষ্টা করা হয় প্রায় 15 জনকে নৌকা যোগে। পরবর্তী বিজিবি তাৎক্ষণিক জানার পরে বিজিবি চেষ্টা করে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা জানে না হয়। তারপরেই তারা প্রায় শূন্যরেখা অবস্থান করে এবং প্রায় 2 ঘন্টা বিজিবি আমাদের জানায় যে প্রায় 2 ঘন্টা অবস্থানের পর ভারতের বিএসএফ কর্তৃক তাদেরকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। আপনাকে জানাতে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 184 কিলোমিটার এলাকা জুড়ে ভারতের সাথে সীমান্ত রেখা রয়েছে, তার মধ্যে প্রায় 52 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নাই। এর আগে বা এখন বর্তমানে যেটা পরিলক্ষিত হচ্ছে যে প্রায় এই জায়গাগুলো দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। পাশাপাশি আপনাকে জানাতে চাঁপাইনবাবগঞ্জে প্রায় সীমান্ত রেখাগুলো নদীপথ এবং আম বাগান হয়, রাতের আধারে লাইট বন্ধ করে তাদেরকে পুশিনের চেষ্টা করা হয়। আমরা যেমনটি দেখেছি যে এর আগে এলাকাবাসী যখন পুশিনের চেষ্টা করা হয়, এলাকাবাসীকে সাথে নিয়ে বিজিবি সর্বাত্মক সতর্ক অবস্থান এবং প্রতিহত চেষ্টা করে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তিনারা বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি যে শক্ত অবস্থানে রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে, তাদের যে কোনো কাজে সহযোগিতা করতে এলাকাবাসীও সর্বদা ভূমিকা রাখবে। এমন আমরা দেখেছি, এমনকি চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে মাইকিংয়ের মাধ্যমে মানুষজনকে সচেতন করা হচ্ছে যে কোনো রকম এরকম ঘটনা ঘটলে তারা বিজিবিকে জানাবে। পাশাপাশি আপনাকে জানাতে যে চাঁপাইনবাবগঞ্জে এখন বিজিবি সমর্থনে তাদেরকে সহযোগিতা করার জন্য আনসার বিটিপি
মোতায়েন করা হয়েছে প্রায় 33 জন সদস্যকে। কোনো রকম তাদের প্রয়োজন পড়লে তারাও তাদের সাথে টহল জোরদার রাখবে। এই বাকি গত 4 জুন পুশিনের ঘটার পরে গত রাতে যে ঘটনাটি, এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে তেমন কোনো আমরা পুশিনের ঘটনা লক্ষ্য করিনি। এবং বাকি 2টি ব্যাটালিয়নের দায়িত্বরত এলাকা, চাঁপাইনবাবগঞ্জ 53 মহানন্দা ব্যাটালিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ 59 ব্যাটালিয়ন, এই 2টি ব্যাটালিয়নের অধীনে এখন পর্যন্ত আমরা তেমন কোনো পুশিনের ঘটনা লক্ষ্য করিনি। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং এলাকাবাসী সবাই, সীমান্ত এলাকাবাসী সবাই সতর্ক অবস্থানে রয়েছে। তারা চেষ্টা করছে বাংলাদেশের অভ্যন্তরে যেন পুশিনের মতন ঘটনা বা ভারত থেকে পুশিন যেন না হয়, সর্বোত্তম চেষ্টা করছেন। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। ইমন, তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা পুশিনের খবরাখবর জানাচ্ছিলেন। সীমান্তের আলো নিভিয়ে পুশিন চেষ্টা চালাচ্ছে বিএসএফ। গত এক সপ্তাহে 20টিরও বেশি ভারতের এমন পুশিন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর 35 বিজিবির সদস্যরা। বিজিবির সঙ্গে মানব ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্থানীয়রাও। তারাও দিনরাত পাহারা দিচ্ছেন বিজিবির সঙ্গে। রাতের আধারে সীমান্তে বাড়ে চোরাচালান। অন্ধকার দূর করে মাদকসহ পাচার রোধে সীমান্তে আলো জ্বালিয়ে রাখে বিএসএফ ও বিজিবি। তবে সম্প্রতি কয়েকদিন ধরে ভারতের অংশে আলো বন্ধ করে রাখছে বিএসএফ। আলো নিভিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যে পরিমাণ বিএসএফ ছিল কিন্তু তার চেয়ে এখন দ্বিগুণ করছে আর কি। সন্ধ্যার পরে প্রতিদিন লাইট থাকতো ওদের বর্ডার এরিয়ায়, কিন্তু এখন আপাতত রাখতেছে না। গত 10 জুন রাতের অন্ধকারে জামালপুরের কামালপুর সীমান্তে 7 জনকে পুশিন চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধায় পণ্ড হয়ে যায় সেই চেষ্টা। গত এক সপ্তাহে ভারতের এমন 20টির বেশি পুশিন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর 35 বিজিবির সদস্যরা। বাহিনীটির ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, বন্দি বিনিময় চুক্তি না মেনে বিএসএফের অন্যায়ভাবে পুশিনের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুশিনের প্রসেসটা ইন্টেন্সিটি অনেক বেশি। আমরা বেশ কিছুদিন আগ থেকে এটা মোকাবেলা করে আসছি, প্রতিহত করে আসছি। বাট গত 2 দিন যাবৎ তাদের প্রসেসটা অনেক বেশি আমরা দৃশ্যমান হয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা সবসময় সতর্ক থাকি, বাট এখন একটু বেশি সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। গ্রামবাসী, আমাদের সীমান্ত এলাকার বসবাসকারী মানুষজন, তারাও আমাদের সাথে রাত জেগে পাহারা দিচ্ছেন। এটা হলো আমাদের সিরিয়াসনেস। স্থানীয়রা জানান, এলাকায় অপরিচিত লোক দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন তারা। সন্দেহ হলেই তুলে দেয়া হচ্ছে বিজিবির হাতে। এছাড়া সীমান্ত সুরক্ষায় সবসময় বিজিবির সঙ্গে থাকছেন এলাকাবাসী। ভারতের একটা লোক তো দূরস্থান একটা পায়ে পর্যন্ত ঢুকতে পারবো না বাংলাদেশে, আমরা চেষ্টা করবো। ইন্ডিয়ান বিএসএফ যদি অবৈধ পুশিন করার চেষ্টা চালায়, আমরা বিজিবির সহযোগিতা নিয়ে আমরা গ্রামবাসী তাদেরকে প্রতিরোধ করব। এই রাস্তা দিয়ে 24 ঘন্টা বিএসএফ আসা যাওয়া করে। এই ফসলের খেতে গেলে ওরা করে আঙ্গুর ধাওয়া করে, হট জায়গা, এই সমস্ত কথা বলে। জেলার 2 উপজেলায় 26 কিলোমিটার সীমান্ত জামালপুর 35 বিজিবির নিয়ন্ত্রণে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভারী বর্ষণ ও উজানের ঢলে শেরপুরে বাড়ছে নদ নদীর পানি। এতে প্লাবিত ঝিনাইগাতির নিম্নাঞ্চল, ডুবেছে সড়ক ও হাটবাজার। বিপাকে পড়েছেন পানিবন্দী এলাকার মানুষ। শঙ্কা আছে বন্যারও। টানা বৃষ্টির পর উজানের ঢল, হু হু করে পানি বাড়ছে শেরপুরের নদ নদীতে। ডুবতে শুরু করেছে নিম্নাঞ্চল। এরই মধ্যে ঝিনাইগাতির বিভিন্ন সড়কে উঠেছে পানি, ডুবছে হাটবাজার, দোকানপাটে ঢুকেছে পানি। এতে বিপাকে স্থানীয়রা, ব্যাহত চলাচল। নদীর বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের বাজারে এভাবে পানি ঢুকে। তো আমরা সরকারের কাছে আবেদন যেন আমাদের বেড়িবাঁধটা সুন্দরভাবে করে। উজান থেকে ঢল আসলে পরে আমগর ঝিনাইগাতি বাজারে এক কোমর পানি হয়ে যায়, দোকানপাট ঠিক মতো করতে পারি না। স্থানীয়রা বলছেন, প্রতি বছরই উজানের ঢলে ডুবছে ঝিনাইগাতি বাজার সহ নিম্নাঞ্চল। শহর রক্ষা বাঁধ সহ নদীর নাব্য সংকট নিরসনের দাবি জানান তারা। নদীর পাড়ে থাকি, বর্ষা সিজন আসলে আমাদের চিন্তায় রাতে ঘুম হারাম হয়ে যায়। কারণ হচ্ছে কখন জানি মহারশীর নদীতে ঢল আসে, আর ঢল আসলে আমাদের বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে যায়। একটু বৃষ্টি হইলেই রাস্তা ভেঙে যায়। সরকারের কাছে আমরা একটাই দাবি চাই, যেন একটা স্থায়ী বাঁধ আমরা চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আছে বন্যার শঙ্কাও। আমরা একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যদি কিছু কাজ এগিয়ে নিতে পারি, যেমন নদীগুলো খনন করে তার নাব্যতা বাড়ানো, এবং একই সাথে যদি একটা বড় প্রকল্প নিয়ে এই নদীর পাড়ে যদি ব্লক দেওয়া যায়,
পুরো এরিয়া জুড়ে, সেটা বাজার এবং নদীর পাড়ে যে এরিয়া আছে। তাহলে আমার মনে হয় যে এই অঞ্চলের জন্য এটা অনেক বড় আশীর্বাদ হবে। নদ নদীর পানি বাড়তে থাকায় দুশ্চিন্তায় আশপাশের জেলার মানুষও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। শেরপুরের প্লাবন পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ হোসেন। মুরাদ, শেরপুরে কি এখনও পানি বাড়ছে? প্লাবিত এলাকার জনগণ কি বলছে? বন্যার শঙ্কাও তো সেখানে রয়েছে, তো কি কি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতোমধ্যে? ইমন, যেমনটি বলছিলেন, গত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি এবং কি পাহাড়ে ঢলে শেরপুরের যে প্রধান প্রধান নদীগুলো রয়েছে প্রতিটি নদীতেই কিন্তু পানি বাড়তে শুরু করেছিল এবং কি শেরপুরে যে 3টি নদী রয়েছে, বিশেষ করে সোমেশ্বরী, মহারশী এবং কি চেল্লাখালী নদী, সেই 3টি নদীতে কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, যার কারণে কিন্তু নদীর পার উপচে এবং কি পূর্বের যে ভাঙন রয়েছে সেই ভাঙন দিয়ে কিন্তু লোকালয়ে পানি ঢুকছিল। আর অন্যদিকে দুপুর সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল সেটি কিন্তু 10টার পর থেকে বৃষ্টি বন্ধ হয়, আর 10টার পর থেকে বর্তমান পর্যন্ত আকাশ ভালো থাকায় এবং কি আর বৃষ্টি না হয় কিন্তু এখন দেখেছি আমরা ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে প্রতিটি নদীতে এবং কি বিপদসীমার নিচ দিয়েই কিন্তু প্রবাহিত হচ্ছে প্রত্যেকটি নদী। তবে বিশেষ করে ভারতের যে পাহাড়ের এবং কি ঢালুর এবং কি সমতল ভূমির যে পানি রয়েছে, ভারতে বৃষ্টি হলে সেই পানি কিন্তু এই শেরপুরের নদীগুলো দিয়ে প্রবাহিত হয়, যার কারণে কিন্তু প্রতি বছর যখনই বর্ষার মৌসুম আসে তখনই কিন্তু এই পানিগুলো বাড়তে থাকে এবং কি ক্ষতিগ্রস্ত হয় নদীর তীরের মানুষগুলো। তবে বিশেষ করে এই বছর আমরা দেখেছি যে ঝিনাইগাতি বাজারে শহর রক্ষার বাঁধ না থাকায় কিন্তু বাজারে পানি ঢুকে এবং কি ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যবসায়ীরা। তবে দীর্ঘদিনের ব্যবসায়ীদের দাবি ছিল যে শহর রক্ষার বাঁধ, সেটি কিন্তু কোনোভাবেই হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু যে শেরপুর 3 আসনের সংসদ সদস্য রয়েছে মাহমুদুল হক রুবেল, তিনি কিন্তু সংসদে এই শহর রক্ষার বাঁধ নির্মাণের জন্য কথা বলেছে এবং কি তিনি আশ্বাস দিয়েছে যে খুব তাড়াতাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার শহর রক্ষার বাঁধটি নির্মাণ হবে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে পানি অনেকটাই কমে আসছে, যদি উজানে আর কোনো বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু আর কোনো বন্যার শঙ্কা নেই, এমনটি কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। অন্যদিকে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন আমাদেরকে জানিয়েছে যে এই শহর রক্ষা এবং কি নদীর তীরবর্তী মানুষদের রক্ষা করতে স্থায়ী সমাধান প্রয়োজন। কেননা প্রতি বছর এই বাঁধ হচ্ছে, স্থানীয়রা বলছে যে প্রতি বছরই এই যে নদীর পাড়ের কাজগুলো করা হচ্ছে, কিন্তু যখনই বৃষ্টি আসে, যখনই ঢল আসে, সেই কাজগুলো কিন্তু ধুয়ে এবং কি নদীর পাড় নষ্ট হয়ে যায়। সেই লক্ষ্যে সকলের একটি দাবি যেন এই শহর রক্ষার বাঁধ নির্মাণ হয় এবং কি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। আমরা দেখেছি যে গত কিছুদিন আগেও যে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা চেল্লাখালী নদী, সেটি কিন্তু কয়েক জায়গায় ভাঙনও দেখা দিয়েছিল। আর তারই প্রেক্ষিতে আমরা সকালে লক্ষ্য করেছি যে বাঁধকুচি নামে একটি জায়গা চেল্লাখালী নদের, সেই বাঁধকুচিতে কিন্তু 123 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, কিন্তু সকালেই কিন্তু আমরা দেখেছি সেই নদীতে কিন্তু 2 সেন্টিমিটার স্তরেই কিন্তু নদীর পানি প্রবাহিত হচ্ছিল। আমরা দেখানোর চেষ্টা করছিলাম শেরপুরের ঝিনাইগাতি উপজেলা দিয়ে প্রবাহিত মহারশী নদের পার থেকে আপনারা দেখছেন যে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় যে পানির যে চিহ্ন সেটি আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় পাড় যে ভেঙে ভেঙে পড়ছে সেটি কিন্তু আমাদের নজরে এসেছে। আমরা সকাল থেকে শেরপুরের যে নদীগুলো পর্যবেক্ষণ করেছি, দেখেছি যে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী মানুষ যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে। তবে আসলে এটি বন্যা বলা চলে না, কারণ হচ্ছে যখনই ভারতে বৃষ্টি হয় তখনই কিন্তু ঢল আসে, আর এই ঢলের পানি যখন বৃষ্টি না থাকে তখন কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ঢলের পানি আবারও নেমে যায় এবং কি নিম্নাঞ্চল প্লাবিত হয়। আমরা দেখেছি যে শেরপুরের বিভিন্ন নিম্নাঞ্চল যে রয়েছে, যেমন যে এলাকাগুলো আসলে অনেকটাই নিচু, সেই এলাকাগুলোতে কিন্তু এখনো পানি বিরাজমান এবং কি সেই জায়গায় অনেকেই কিন্তু চারপাশে পানিবন্দী অবস্থায় রয়েছে। কিন্তু আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি না হলে কিন্তু আবারও সেই পানি নেমে যাবে, এমনটি কিন্তু আশা করা যাচ্ছে। আমি যুক্ত ছিলাম শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পার থেকে, জানাচ্ছিলাম এই পানির সর্বশেষ।
মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মুরাদ হোসেন শেরপুরের প্লাবন পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। মাদক ব্যবসা করে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের 1000 ব্যক্তি 20 বছরে কোটিপতি বনে গেছেন, এমন দাবি করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দুপুরে রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন বিষয়ক এক সেমিনারে অংশ নেন তিনি। এ সময় ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী উন্নয়ন এবং অর্জনে সবসময় এগিয়ে, কিন্তু বিগত 20 বছরে সব সুনাম নষ্ট হয়ে গেছে। মাদক ব্যবসা করে কোটিপতি বনে গেছেন অনেকে। এসব মাদক কারবারিকে ধরতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মিজানুর রহমান মিনু। অতীত ভুলে আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন উদ্যোগে কাজ করার আহ্বান জানান ভূমিমন্ত্রী। years back, that time no crorepati here, but now তুমি আমরা পাবো 1000 জনের উপরে crorepati, কোটিপতি। এই অর্থ কোথায় থেকে আসলো? এই অর্থ আসছে মাদক দ্রব্য নিয়ে আসছে। এদেরকে আইডেন্টিফাই করতে আমি ঘরে বসেই আমি অনেককে সম্বন্ধে আইনো, তো আপনারা সরকারের দায়িত্বে আছেন, দেশ সেবা করছেন, আপনাদের তো সেই বড় দায়িত্ব। ইউ ক্যাচ। সাভারের আমিনবাজারে 40 কেজি গাঁজা সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস। দুপুরে ব্রিফিংয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের তল্লাশি করা হয়। এই সময় একটি মাইক্রোবাস থেকে 40 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় 3 মাদক কারবারিকে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রস্তাবিত বাজেটে স্পষ্ট কোনো বরাদ্দ না থাকায় হতাশ তিস্তা পাড়ের মানুষ। বিশিষ্টজনদের অভিযোগ, খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখেও উন্নয়নের বেলায় উত্তরাঞ্চল এখনও বৈষম্যের শিকার। দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত এবং দৃশ্যমান কর্মপরিকল্পনার তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাফিনের প্রতিবেদন। 2025-26 অর্থবর্ষের সম্পূরক বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, আকারে 9,38,000 কোটি টাকা। প্রতি বছর বাজেট এলেই নতুন করে জেগে ওঠে তিস্তা পাড়ের মানুষের স্বপ্ন, কিন্তু এবারও সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেল। 10,000 কোটি টাকার বেশি ব্যয়ের তিস্তা মহাপরিকল্পনা ঘিরে বছরের পর বছর ধরে চলছে আলোচনা, পরিকল্পনা আর প্রতিশ্রুতি। কথা ছিল এবারের বাজেটে মিলবে বরাদ্দ, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবারও নেই কোনো বরাদ্দ ও বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা, আর তাই ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা পথ দেখিয়েছিলাম যে এখানে তিস্তা বন্ড চালু করো সঞ্চয়পত্রের মতো, এখানে মানুষ কিনবে, বাংলাদেশের মানুষ কিনবে এবং আমাদের সন্তানরা যারা বিদেশে থাকে এই প্রকল্পে তারা বিনিয়োগ করবে। সামগ্রিক বাজেটটা আমরা পড়ে দেখেছি যে উত্তরাঞ্চল এখনও অবহেলিত। বাজেটে বরাদ্দ সেইভাবে কোনো খাদে আসে নাই। বিশ্লেষকদের মতে তিস্তা মহাপরিকল্পনা কেবল নদী খনন বা বাঁধ নির্মাণের প্রকল্প নয়, এটি উত্তরাঞ্চলের কৃষি, সেচ, নদী ভাঙন নিয়ন্ত্রণ, কর্মসংস্থান এবং জলবায়ুর ঝুঁকি মোকাবেলার সঙ্গে জড়িয়ে থাকা একটি জীবনরেখা। এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কৃষি নির্ভরশীল পায়ন্তি তৈরি করা যায়। এই অঞ্চলে মানুষের জন্য যদি তাদের মুক্তির জন্য আমরা যদি এই অঞ্চলে বিনিয়োগটাকে বাড়াতে না পারি, তাহলে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে না। ফলে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য কি কি উদ্যোগ আসলে গ্রহণ করা হচ্ছে এই অঞ্চলে, সেটি আমাদের কাছে একটি প্রশ্ন, এবং আমরা বরাবরের মতো এবারও হয়তো হতাশ হতে চলেছি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অনিশ্চয়তা আরও দীর্ঘ হলে ক্ষতিগ্রস্ত হবে নদী, প্রকৃতি এবং নদী পাড়ের মানুষ। এত প্রস্তাবিত বাজেট, আমরা চাই যে এই বিষয়টি যেন সুস্পষ্টীকরণ হয়, যাতে করে তিস্তা পাড়ের কোটি কোটি মানুষ যেন বোঝে যে তিস্তা মহাপরিকল্পনা এবারই বাস্তবায়িত হচ্ছে। উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে সরকারকে দ্রুত দৃশ্যমান পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার দাবিও জানান সংশ্লিষ্টরা।
মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর। আজ কক্সবাজার সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি নানান রকম কর্মসূচিতে যোগ দিচ্ছেন। চকরিয়ায় আছে বিএনপির একটি জনসভা। আর এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। জাকারিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কি কি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, আর চকরিয়ায় কর্মসূচি ঘিরে সেখানকার নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? এই মুহূর্তে রয়েছি চকরিয়াতে। এই চকরিয়া উপজেলা এবং পৌরসভার সমন্বয়ে যে জনসভা, সেই জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এখন পেকুয়াতে রয়েছেন। পেকুয়া থেকে তিনি এই চকরিয়াতে আসবেন এবং এই যে জনসভা, এই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। তার যে স্বপ্ন এবং সেই স্বপ্নের বিপরীতে তার কার্যক্রম কিংবা কর্মসূচি যেটি তিনি সারা দেশব্যাপী করে চলেছেন। নির্বাচনের আগে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে তিনি নির্বাচনে বিএনপিকে মানুষ ক্ষমতায় নেয়ার পর থেকেই বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার পর থেকেই তিনি ছুটে চলেছেন তার সেই পরিকল্পনা, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য। তারই ধারাবাহিকতায় তিনি আজ এসেছেন সমুদ্র সৈকতের নিকটবর্তী যে জনপদ কক্সবাজারে। এই সকাল থেকে তিনি কক্সবাজারে রয়েছেন। এখন পেকুয়াতে রয়েছেন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি এবং এর পাশাপাশি বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচি তিনি উদ্বোধন করেছেন এই কক্সবাজারে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তার এই রাজনৈতিক কর্মসূচি হিসেবে এই জনসভায় তিনি অংশ নেবেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই চকরিয়া আর এই জনসভায় এসে উপস্থিত হবেন। আমরা যতটুকু সারাদিনে যে বার্তা বোঝার চেষ্টা করেছি, বিশেষ করে কক্সবাজারবাসীর মনের যে স্বপ্ন ছিল, যে প্রত্যাশা ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান 20 বছরের বেশি সময় পরে কক্সবাজারে আসলেন। এই যে তাদের প্রাপ্তি কিংবা এই যে প্রধানমন্ত্রীকে দেখার মধ্য দিয়ে তার কাছ থেকে উন্নয়ন প্রকল্প, তার বক্তব্য, নির্দেশনা শোনার মধ্য দিয়ে নতুন করে উজ্জীবিত হওয়ার যে সুযোগ, সেটি পেয়ে কক্সবাজারবাসী আনন্দিত। এবং পাশাপাশি যেহেতু বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে কক্সবাজার, এই সমুদ্র সৈকত পর্যটন শিল্পের এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। শুধু কক্সবাজার নয়, এই সম্ভাবনাকে পুরো বাংলাদেশের সম্ভাবনা কিংবা পর্যটন শিল্পের প্রতীক হিসেবে গড়ে তোলার যে দাবি রয়েছে, সেই দাবির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা নির্দেশনা জানতে চান। এর পাশাপাশি সমুদ্রকে ঘিরে যে ব্লু ইকোনমি রয়েছে, সেই ব্লু ইকোনমিকে কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে বাংলাদেশের সমৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেই বার্তা প্রধানমন্ত্রী দেবেন এমন প্রত্যাশা এই চকরিয়াবাসীর তরফ থেকে আমরা জানতে পেরেছি। প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এই জনসভায় আসবেন এবং বক্তব্য রাখবেন। কক্সবাজারবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এরপরে তার এই বার্তা পেকুয়াবাসী, চকরিয়াবাসী এবং সামগ্রিকভাবে কক্সবাজার সহ এই দক্ষিণবঙ্গের মানুষের জন্য ভাগ্য পরিবর্তন কিংবা ভাগ্য বদলের বার্তা হিসেবেই তারা অমলিন করে রাখবেন এবং সেই অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নেবার ক্ষেত্রে কাজ করবেন। এমন বার্তা বা এমন স্লোগানই এই জনসভা থেকে উঠে এসেছে। আমরা রয়েছি, প্রধানমন্ত্রী আসা মাত্রই আবার আমরা এখানে ফিরে আসবো। আপাতত চলে যাচ্ছি স্টুডিওতে ঢাকায়। জাকারিয়া আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চকরিয়ায় যখন জনসভা শুরু হবে তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের খবর জানাবো। চুয়াডাঙ্গায় অপহরণের 9 দিন পর রাফিন নামে এক কিশোরের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার অর্জুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোর আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি এলাকার সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত 5 জুন সকালে রাফিন নিজের ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বের হন। রাতে অজ্ঞাত নাম্বার থেকে কল দিয়ে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ চাওয়া হয়। সকালে পাওয়া যায় মরদেহ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে সবুজ সাথী সম্মাননা প্রদান করা হয়েছে। দুপুরে নগরীর একটি কনফারেন্স হলে সুরমা রিভার ওয়াটার কিপার এবং ধারিত্রী রক্ষায় আমরার উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্ন নগর গঠন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দিয়েছেন তারা। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর।
শহর থেকে গ্রাম, পাড়া কিংবা মহল্লা সবখানেই বিশ্বকাপ উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে টাঙানো হয়েছে পছন্দের পতাকা, আঁকা হয়েছে গ্রাফিতি। তর্ক বিতর্ক আর নিজ দলের পক্ষে চলছে ভবিষ্যৎবাণী। দর্শক, বিশ্বকাপ উন্মাদনার আরও খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন প্রতীক। প্রতীক, বিশ্বকাপ ঘিরে বগুড়ায় সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? প্রিয় দলের খেলা উপভোগ করতে কি কি আয়োজন করা হয়েছে? মাঠের খেলা মাঠে, এবং এই স্লোগানের নিয়েই কিন্তু এখানকার যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন তারা আজকে এই আলতাফুন্নেসা খেলার মাঠে এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। চিরপ্রতিদ্বন্দ্বী এই ব্রাজিল এবং আর্জেন্টিনার যারা সমর্থক তারা কিন্তু একে অপরকে তাদের যুক্তিতর্ক এবং বাকযুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করার একটা প্রচেষ্টা আমরা শুরু থেকেই দেখে আসছি। এবং আজকে যখন আমরা এই মাঠে এসেছি তখন থেকেই তাদেরকে দেখছি যে বিভিন্নভাবে তারা একে অপরকে পরাস্ত করার জন্য যে ধরনের কথাবার্তা সেগুলো কিন্তু শুনছিলাম। এবং গেল 7 দিন আগেও ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটি দলই তারা বিশাল বড় একটি আনন্দ শোভাযাত্রা করেছিল এবং এই শোভাযাত্রায় তারা বার্তা দিতে চেয়েছিল যে মাঠের খেলা মাঠেই হোক, আমরা সবাই একই সাথে এই বিশ্বকাপটি উপভোগ করতে চাই। তো এই সম্প্রীতির বন্ধনটি নিয়েই কিন্তু এবারের যে আসরটি বগুড়ার মানুষজন সেই আসরটি উদযাপন করবেন এবং তারা একই সাথে ব্রাজিল, আর্জেন্টিনা সহ যে বিশ্বকাপের যে অন্যান্য দলের যে খেলাগুলো তারা উপভোগ করবেন। আমরা একটু কথা বলতে চাই, প্রথমেই জানতে চাই আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যাদেরকে বলা হয় আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন সেই সমর্থকদের সাথে একটু কথা বলতে চাই। এইবারের আসলে এই যে ফিফা বিশ্বকাপ, সেই বিশ্বকাপে আপনারা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবারে আপনাদের প্রত্যাশাটা কেমন? দেখেন, আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নেতেই আছে যে আমরা অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। তো আমাদের প্রত্যাশা এবার একই রকমের, যে আমরা এবার নান্দনিক ফুটবল খেলা সবাইকে উপহার দেব। আজকে যারা দেখেন আমাদের এখানে আমাদের পাশে যারা আছে সেই ব্রাজিলের সমর্থকরা, এদের দেখলে আসলে মায়া হয়, কারণ এরা সেই 22 বছর ধরে কোনো কাপ পায় না। ধন্যবাদ। এমনটাই কিন্তু বলছিলেন আর্জেন্টিনার সমর্থকরা, একইভাবে তার পাল্টা উত্তর দিচ্ছিলেন ব্রাজিলের সমর্থকরা। তো এই ছিল আমার কাছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তার সর্বশেষ। প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বকাপের উন্মাদনার খবর জানাতে বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জজিফ হোসেন প্রতীক। এই ছিল স্টার বাংলায়। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামে, যুক্ত হচ্ছেন সহকর্মী মিথিলা আঞ্জুম। ধন্যবাদ ইমন। আমন্ত্রণ স্টার চট্টগ্রামে, সাথে আছি আমি মিথিলা আঞ্জুম। শুরুতেই জেনে নিব শিরোনামগুলো। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ। চট্টগ্রামে চলছে 11 দলীয় জোটের সমাবেশ, গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেপরোয়া কর্মকাণ্ডে আবারও আলোচনায় চট্টগ্রামের পুলিশ। এবার জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে 3 জনকে অভিযুক্ত করে হয়েছে মামলা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তার পরিবার, ক্রিকেটারদের সংগঠন কোয়াব সহ ক্রিকেট প্রেমীরাও। সিএমপি পুলিশ বলছে ইতিমধ্যে 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার ও অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, কিন্তু ঘরের মাঠেই এই ক্রিকেটারকে পড়তে হলো চরম হেনস্থা আর নির্মমতার মুখে। শুক্রবার রাত 11:30 চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে নাইম হাসানের সিএনজি থামায় পুলিশ ও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয়। নাইম হাসানের অভিযোগ, পাইপ ও লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় তাকে। এছাড়াও পরিচয় দেওয়ার পরও গলা চেপে ধরার অভিযোগও করেন তিনি। ওনাকে পরিচয় দিয়েছি, হ্যাঁ চোখ দিয়েছেন আমাকে। আপনার পরিচয় দিয়েছিলেন? হ্যাঁ, পরে যখন ফোনে কল আসা শুরু করছে তখন উনি আমাকে হাত বাপ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে।
জাতীয় দলের ক্রিকেটারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট মহল। ঘটনার পরপরই তৎপরতা দেখায় বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ 3 জনকে অভিযুক্ত করে নগরীর খুলশী থানায় মামলা করেছে নাইম হাসানের পরিবার। আমরা এখন চাইছি যে এদের এই ঘটনা কেন ঘটালো, এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক, তাদেরকে রিমান্ডে এনে 12টা 21 এবং আপনার পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়িতে না তুলে ওকে সিএনজিতে তোলার কারণ কি? যারা এই কাজটা করেছে, যে 3-4 জন যে কাজটা করেছে, আমরা কবের পক্ষ থেকে চাই হচ্ছে যেন ওরা জনসম্মুখে এসে সবার কাছে মাফ। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত একজনকে। আমরা কারো পক্ষ নিয়ে কখনো পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয় এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্রিকেট প্রেমীদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটির লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার। তিনি আশা প্রকাশ করেন এই প্রতিযোগিতা স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকার শান্তি ও সম্প্রীতিকে আরও সুসংহত করবে। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। সেই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়। গণরায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলার উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে চলছে 11 দলের সমাবেশ। এতে প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান উপস্থিত আছেন। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রুকুনুদ্দিন। তবে আমরা সরাসরি চলে যাচ্ছি সেই স্পটে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষের জন্য, মানুষ গরু ছাগলের জন্য না। তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আপনি চারিদিকে বিভিন্ন ধরনের লোক দ্বারা পরিবেষ্টিত, তাদের সম্বন্ধে আপনি অবগত হন। অন্য দেশকে দোষ দিয়ে লাভ নাই। অন্য দেশের দালাল বাংলাদেশে যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করেন। আগে ঘর সামলান, তারপরে বাহিরের কথা চিন্তা করেন। ইন্দুর তো আমার ঘরে, যে ইন্দুররা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য দিল্লি ভিজিট করেছে। ব্রিটিশের আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধেও স্বাধীনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এই সরকারের বিরুদ্ধেও যদি প্রয়োজন হয়, এখান থেকেই শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন ইনশাল্লাহ শুরু হবে। আপনারা সদা সর্বদা প্রস্তুত থাকবেন। আল্লাহর রহমত আপনাদের উপর থাকবে, এটা আজকে প্রমাণ দেখছেন। সব জায়গায় বৃষ্টি, আপনাদের মিটিংয়ে বৃষ্টি নেই। প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, বাংলাদেশের জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। কোন মহিলা স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বের হতে পারছে না। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। ব্যবসা বাণিজ্য যারা করে তারা নিরাপদ না। যদিও ডাকাতেরা এখন ক্যালকাটায় আছে, চোরেরা তো বাংলাদেশে আছে। সুতরাং তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আপনাকে কঠিন হতে হবে, কঠোর হতে হবে। জি হুজুর করে সরকার চলে না। আর আপনার জায়গায় অন্য কেউ প্রক্সি দেবে।
গণরায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলার উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে চলছে 11 দলের সমাবেশ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।